17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাল লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বইছে উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। এতে যোগ দিতে একদিন আগে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। অবশেষে দীর্ঘ 17 বছর 3 মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ ঢাকায় অবতরণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে আয়োজনের কোনো কমতি রাখেনি বিএনপি। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের তারেক রহমান আগমন উপলক্ষে আমরা একদিন আগে এসে পড়ছি। আমরা আমাদের তারেক রহমান খুশিতে, অনেক খুশিতে আমরা আনন্দিত। জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেই ইতিহাসের চূড়ান্ত বিজয় আমাদের জন্য আগামীকালকে। একদিন আগেই 300 ফিটের সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল যেন উৎসবের আমেজে পরিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে এসেছেন। উনি যখন বাংলাদেশে নামবেন তখন বাংলাদেশের আপামর জনতা, আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং সমর্থক সবাই এখন ঐক্যবদ্ধ হবে এবং তারা উজ্জীবিত হবে, আগামীর বিজয়কে নিশ্চিত করবে। জনাব তারেক রহমানকে আমরা সুদীর্ঘ 17 বছর ধরে আমরা সরাসরি দেখি নাই, আর এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর এই জন্যই আমরা গতকালই আমাদের হাজার হাজার নেতাকর্মী এই ঢাকাতে এসে গিয়েছে। আরও আমাদের নেতাকর্মী আজকেও আসছে। সংবর্ধনা মঞ্চের নির্মাণ কাজ শেষ। ব্যানার, পতাকা, তোরণ আর আলোকসজ্জায় সাজানো হয়েছে সমাবেশ স্থল। তদারকি করছেন দলটির সিনিয়র নেতারা। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে দেশের জনগণ। সব দিক থেকেই ভালো প্রস্তুতি, এবং ইতিমধ্যেই দেখতেছেন নেতাকর্মীরা আনন্দিত। হাজার হাজার নেতাকর্মীর সমাগম করতেছে এই 300 ফিটের রাস্তায়। দেশবাসীও আগ্রহ নিয়ে আছে। ঢাকার পাশাপাশি কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে 300 ফিট থেকে যুক্ত আছেন সহকর্মী ইলিয়াস মাদবর। ইলিয়াস, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অভ্যর্থনা ও সংবর্ধনা প্রদানের সর্বশেষ কি প্রস্তুতি দেখছেন জানাবেন। সদা ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে ঢাকায় আসছেন। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর 300 ফিট এলাকায় এখানে কিন্তু সংবর্ধনা স্থল তৈরি করা হয়েছে, এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে আসছেন। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা এখানে এসে অবস্থান নিয়েছেন। আগামীকাল সব কিছু ঠিক থাকলে আগামীকাল দুপুর 12টার দিকে তারেক রহমান বাংলাদেশ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শুধু বিএনপির নেতারাই নয়, এদিকে যুগপৎ আন্দোলন যারা করেছেন, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে দাওয়াত করা হয়েছে, তারাও আমন্ত্রিত থাকবেন এসে যায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এখানে অন্য কেউ বক্তব্য দেবেন না, শুধু তারেক রহমানের এবং বক্তব্য দেওয়া শেষে তার মা যে ভর্তি এবার কেরে ওখানে তার মায়ের বাসায় যাবেন, তার কাছে কিছু সময়টা দিবেন। কিছু সময় দেওয়ার পরে তিনি বাসভবনে গিয়ে অবস্থান নেবেন। এখন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা আসছেন, এখন আমরা চেষ্টা করব তাদের অনুভূতিটা জানার। আপনারা তো যারা জানতে পেরেছি আপনারা পটুয়াখালী থেকে এসেছেন। আসলে দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান দেশে
আসছেন, আপনাদের অনুভূতিটা কি? আমাদের অনুভূতি এক কথা আমরা ভাষায় প্রকাশ ইলিয়াস, আপনি ওখানেই থাকুন, আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, রাজধানী ৩০০ ফিট থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবার। এখন চলে যাচ্ছি সিলেটে, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকামুখী নেতাকর্মীদের কি খবর আছে আপনার কাছে জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আগামীকাল দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমানের শ্বশুরবাড়ি কিন্তু সিলেটে। শ্বশুরবাড়ি সিলেটে হওয়ায় কিন্তু সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তাদের ভিতরে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা এখন অবস্থান করছি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই যে 18 বছর পর দেশে যে ফিরায় কিন্তু সিলেটের যে নেতাকর্মী রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার পথে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় সিলেট জুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছিল। তবে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু বিমানবন্দরে ভিড় না করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তারই কারণে কিন্তু সিলেট এবং সিলেটের আশেপাশের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিমানবন্দরে ভিড় না করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং গতকাল থেকেই বাস, মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়িতে করে দলে দলে নেতাকর্মীদের ঢাকায় যেতে দেখা গেছে। এবং আমরা যেখানে অবস্থান করছি এখানেও দেখছেন যে এখানে একটি গাড়িতে নেতাকর্মীরা অপেক্ষমান রয়েছেন। অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা অনেক নেতৃবৃন্দুর সাথে কথা বলেছি এবং জেলা নেতৃবৃন্দুর সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে দলীয় শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থেই কিন্তু সিলেট বিমানবন্দরে কোনো ভিড় করা হবে না। এবং সিলেটে ভিড় না হওয়ায় কিন্তু দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরায় নেতাকে এক নজর দেখতে কিন্তু সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গতকাল থেকে তারা ঢাকা যাওয়া শুরু করেছেন এবং আজকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে। যে বিষয়টা বলা যায় যে তারেক রহমান দীর্ঘ 18 বছর পর দেশে আসার কারণে কিন্তু যে সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। আবারও আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্বশুরবাড়ি এলাকা হিসাবে কিন্তু সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে দ্বিগুণ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আসলে এই ছিল সিলেট থেকে ঢাকামুখী নেতাকর্মীদের আমার কাছে সর্বশেষ খবর। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে নেতাকর্মীদের, ঢাকামুখী নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। দীর্ঘ দেড় যুগ পর বৃহস্পতিবার বেলা 11টা 50 বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে ৩০০ ফিটে দোয়া ও মিলাদে অংশ নিয়ে মা বেগম খালেদা জিয়ার সাথে এভারকেয়ার হাসপাতালে দেখা করে বাসভবনে যাওয়ার কথা রয়েছে। গুলশানে বিএনপি কার্যালয়ের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের বিষয়ে বিস্তারিত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সমস্ত বিষয়ে দেশবাসীর সহযোগিতা, আপনাদের সহযোগিতা কামনা করছি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানে চড়ে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে বেলা 11টা 50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। জনদুর্ভোগ পরিহার করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন। এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরে
পরপর 2 দিন সরকারি ছুটি, সব মিলিয়ে টানা 3 দিনের ছুটি। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। 300 ফিট সড়কের পাশে স্থাপিত মঞ্চ কোনো সংবর্ধনা কিংবা সমাবেশ নয় বলেও জানান তিনি। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার নিজ বাসভবনে রাত্রি যাপনের পর 26 ও 27 ডিসেম্বর বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করি না, আপনাদেরকে যথাসময়ে জানাবো। এদিকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল। প্রথমেই মিডিয়ার কর্মীদের জন্য আমরা আপনাদের জন্য যারা সেটা জায়গা নির্ধারণ করা আছে, একটা রেড জোন আছে যেটাকে অতিক্রম কেউই করতে পারবে না, ফলে সেখানে কেউই আপনারা দয়া করে প্রবেশের চেষ্টা করবেন না। আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা সেখানে করা আছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্রামের জন্য বিমান অবতরণ করলেও সেখানে দলীয় নেতাকর্মীদের জড়ো না হওয়ার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ওসমান হাদি ও দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তার দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছে সরকার। তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন এবং 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শহীদ ওসমান হাদি এবং দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান তিনি। পুরো সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে, এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে, তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে। আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি, আর আমাদের ল অ্যাডভাইজার কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান প্রেস সচিব। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে বলেও জানান শফিকুল আলম। এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। এরপর বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করে দলটি। পরে পোস্টাল ভোটে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মিফতাক আলীর রিপোর্টে বিস্তারিত। সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। পরে নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যত সময় ইলেকশন হয় সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন চায় এনসিপি। আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয়। অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। বিকেলে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে সিএসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসে জামাত। বৈঠক শেষে নিজেদের উদ্বেগের কথা গণমাধ্যমকে জানান এহসানুল মাহবুব জুবাইর। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। আমরা আজকে এই সমস্ত বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি যে ওনাদের পক্ষ থেকে এই ব্যাপারে আরো সক্রিয় হওয়া, দায়িত্ব পালন করা। পরে ইসি সচিব অভিযোগের ব্যাপারে স্পষ্ট জবাব না দিলেও জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি আগামী শনিবার সরকারি বেসরকারি ব্যাংকের তফসিলি সকল শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার কথা জানান। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। ঋণ খেলাপের তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজ বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। সকালে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগ ও বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রেদওয়ান বলেন, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বিএনপির ছেড়ে দেয়া আসনে সন্তুষ্ট না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কুমিল্লা 7 আসন থেকে ধানের শেষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এলডিপি থেকে ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ, এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক,
ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2, নাগরিক ঐক্য, নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6, মোহাম্মদ জুনায়েদ, আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হলো। এতে আরও বলা হয়, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর পরিপ্রেক্ষিতেই নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিল সরকার। জুলাই আন্দোলনে চাংখারপুলে 6 হত্যা মামলার রায় ঘোষণা হবে 20 জানুয়ারি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের দিন ধার্য হওয়া জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এটি দ্বিতীয় মামলা। এদিন রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য 20 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় রামপুরায় নিহত হন 28 জন, আহত হন আরও অনেকে। এই ঘটনায় সাবেক বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে প্রসিকিউশন। বুধবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। 20 জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। বাহিনী হিসেবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। পালিয়ে না গিয়ে ওনারা একটা বড় প্রমাণ দিয়েছেন যে ওনারা আসলে নির্দোষ এবং ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। এই মামলাটা সম্পূর্ণ মিডিয়া হাইপ। কেন? বিকজ এখানে একটা রাষ্ট্রের একটা ফেইলার আছে। মঙ্গলবার টিএফআই সেলে গুমের মামলার অভিযোগ গঠনের দিন ট্রাইব্যুনালে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এখানে আইনে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বিচারের যখন শুরু হবে তারপরে 3 সপ্তাহের প্রস্তুতির সময় দিতে হবে কমপক্ষে। সেখানে তারা 7 সপ্তাহ সময় এনজয় করেছেন। তার আগের 1 মাস 4 সপ্তাহ এবং যেদিন ডেট দেওয়া হয়েছিল তার থেকে পরবর্তী 3 সপ্তাহ। তা সত্ত্বেও তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে, কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান। তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান। চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। সব কিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছেন। একই ট্রাইব্যুনালে চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 হত্যা মামলার রায়ের জন্য 20 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন ধার্য করা হয়। এদিকে যাত্রাবাড়ির ইমাম হুসাইন টাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 20 জানুয়ারির মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বড়দিন ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজ রব। এর মধ্যেই সাজানো হয়েছে বাসাবাড়ি, কেনা হয়েছে নতুন কাপড়। বরাবরের মতো তারকা হোটেলগুলোতেও থাকছে নানা আয়োজন। মানবের মাঝে প্রেম, ভ্রাতৃত্ব আর শান্তির বাণী ছড়িয়ে দিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যিশু। তার আগমনের এই পূর্ণতিথি উদযাপনে সারা বছর ধরে তার অপেক্ষায় থাকেন ভক্তরা। পারভেজ রাসেলকে সাথে নিয়ে জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসব উদযাপনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2000 বছরেরও আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম যিশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বড়দিনের প্রত্যাশা থাকবে আমরা যেন সবাইকে মিলে এই বড়দিনের আনন্দ যেন
উদযাপন করতে পারি। বড়দিনের আগে 4 সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমনকাল। এই সময় শুধু উৎসবের প্রস্তুতিই নয়, নিজেকে শুদ্ধ করার মধ্য দিয়েই বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বাহ্যিক দিক দিয়েও প্রস্তুতি চলছে। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। এদিকে বড়দিন উপলক্ষে চার্চ ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সব ধর্মের মানুষের কাছে এই বার্তাই দিতে চাই যে প্রত্যেকটি ধর্মীয় মূল্যবোধ আছে, মানবতার কথা বলে, আধ্যাত্মিকতার কথা বলে এবং বিভিন্ন মূল্যবোধের কথা বলে। তারা ভেরি মাচ হ্যাপি। আমরা যেভাবে পদক্ষেপ নিচ্ছি তাতে তারা অনেক সন্তোষ প্রকাশ করেছে এবং বিগত দিনেও কোনো ঝামেলা হয়নি, এবারও আশা করছি কোনো ঝামেলা হবে না। জোবা রহমান, মাই টিভি নিউজ।